আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আমরা গবেষণার কাজ শুরু করতে পারি। তো আজকে আমরা এটা নিয়ে একদম ডিটেইলে যাব না। আমি শুধুমাত্র আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বা আমি নিজে যেভাবে কাজ শুরু করেছিলাম, আমি হচ্ছে সেই জিনিসগুলোকেই সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমি লিখে ফেলেছি যে 7 স্টেপ গাইডলাইন, অর্থাৎ আমরা আমাদের ১ম যে রিসার্চ পেপারটা লিখব, সেটা শুরু করার জন্য আমাদের যে ৭ টা ধাপ পার করে আসতে হবে, আমরা হচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলব। সো ১ম ধাপে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা ফিল্ড চয়েস করতে হবে। ফিল্ড চয়েস করতে হবে মানে হচ্ছে যে আমরা আসলে কোন ফিল্ডে কাজ করতে চাই। যেমন অনেকে আমরা বিগ ডেটা নিয়ে কাজ করতে চাই, কেউ মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই, কেউ ব্লকচেইন নিয়ে কাজ করতে চাই। সো আপনি আসলে কোন ফিল্ডে কাজ করতে চান, ১ম এ আগে আপনার সেটা ঠিক করে ফেলতে হবে। যেহেতু আমি কম্পিউটার সায়েন্স এ পড়ালেখা করেছি, সো আমি আসলে এক্সাম্পল গুলা যেটা দিব, সেটা বেশিরভাগই আসলে সিএস ফিল্ড রিলেটেডই হবে। সো আশা করি অন্যান্য ফিল্ডেও এইভাবে কাজ করলে আপনাদের উপকারে আসবে। তো ১ম এ আপনাকে এই ফিল্ড সিলেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আগে একজন সুপারভাইজার চয়েস করে ফেলতে হবে। সুপারভাইজার চয়েস করব আমরা এই কারণে, কারণ যখন আপনি একজন সুপারভাইজার চয়েস করবেন, সো আপনার বেসিক যেই গাইডলাইন গুলো প্রয়োজন, সেটা একমাত্র আপনাকে একজন সুপারভাইজারই ভালোমতো দিতে পারবে। যে কিনা আপনার আসলে মেন্টর হবে বা আপনার শিক্ষক হবে। সো আপনার ১ম কাজ হচ্ছে একজন সুপারভাইজার চয়েস করা। সো সেই সুপারভাইজারটা যে আপনি চয়েস করবেন, কিসের ভিত্তিতে চয়েস করবেন? সো আপনি হচ্ছে গিয়ে খেয়াল করবেন যে তার সাথে আপনি কাজ করতে কমফোর্টেবল ফিল করেন কিনা। যেমন এমন হতে পারে যে একজন খুব রাগী টিচার, কিন্তু সে হচ্ছে গিয়ে আপনার কাজের সময় খুব হেল্প করে। সো আপনি হচ্ছে গিয়ে তার সাথে কাজ করতে পারেন। কিংবা আরেকজন হচ্ছে খুবই নরম মনের মানুষ, কিন্তু সে হচ্ছে রেগুলার আপনার খোঁজ খবর নেয় না। সো আপনি চাইলে তার সাথেও কাজ করতে পারেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী কি ধরনের মানুষের সাথে কাজ করে কমফোর্টেবল, সেটা আপনাকে বের করতে হবে। ২য় জিনিসটা হচ্ছে যে আপনার তার রিসার্চ ফিল্ড, অর্থাৎ সে যে রিসার্চ ফিল্ডে কাজ করে, সেটার সাথে আপনার রিসার্চ ফিল্ডটা ম্যাচ করে কিনা সেটা। যেমন ধরেন আপনি কাজ করতে চাচ্ছেন ব্লকচেইন এ, কিন্তু আপনার সুপারভাইজার যাকে আপনার পছন্দ হচ্ছে সে কাজ করে মেশিন লার্নিং এ। সো এখন যদি আপনি মেশিন লার্নিং এ মুভ করতে চান, তাহলে অবশ্যই আপনি এতদিন যেটাতে কাজ করতে চেয়েছেন সেটা তো আর করতে পারছেন না। সো আপনাকে আসলে এমনভাবে জিনিসটাকে চুজ করতে হবে যে আপনি সুপারভাইজার এর সাথে কাজ করতেও কমফোর্টেবল এবং আপনি যে ফিল্ডে কাজ করতে চান সে সেই ফিল্ডেই কাজ করছে। সো এরকম সবকিছু যদি মিলে যায়, তখনই আমরা হচ্ছে সুপারভাইজারটাকে ফাইনাল করে ফেলবো। আর যদি এমন হয় যে আমার কোনো একটা ক্রাইটেরিয়া মিসম্যাচ হচ্ছে, তাহলে আপনি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী একজনকে চয়েস করবেন, যার সাথে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন। সো এই গেল আমার ১ম কাজ, যে আমি একটা ফিল্ড সিলেক্ট করব। সো আমি ধরে নিলাম যে আমি একটা ফিল্ড সিলেক্ট করেছি। সো আমরা এখন হচ্ছে গিয়ে 2nd স্টেপে চলে যাব। সো 2nd স্টেপে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখন করতে হবে একটা টপিক সিলেকশন। সো আমি সিলেক্ট করলাম আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই। কিন্তু আমি মেশিন লার্নিং এর কোন অংশটুকু নিয়ে কাজ করব, সেটার জন্য আমার কি করতে হবে? আমার একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে হবে। সো এটার জন্য কি হয়? অনেক সময় আমাদের সুপারভাইজাররাই বলে দেয় যে, "হ্যাঁ, তুমি এই টপিক নিয়ে কাজ করো।" কিংবা আবার অনেক সময় এমন হয় যে আমাদের সুপারভাইজাররা বলল না। কিন্তু আমাদেরকে বলল যে, "তুমি ঠিক আছে এখন আগে পেপার পড়ে আসো, তারপরে তুমি আমাকে বলো তুমি কি নিয়ে কাজ করতে চাও?" সো সেটার জন্য আপনার কি করতে হবে? ১ম এ Google Scholar এ যেয়ে ওই ফিল্ড রিলেটেড যেই পেপার গুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। সো সেটার জন্য আপনি কি করতে পারেন? আমরা একটু Google Scholar এ যেয়ে দেখে আসি। সো আমরা হচ্ছে ১ম এ Google Scholar এ যাবো। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে googlescholar.google.com এ আমি যাওয়ার পরে এখানে আমি হচ্ছে আমার টপিকের নাম লিখবো। সো আমি লিখলাম হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং লেখার পরে সে আপনাকে মেশিন লার্নিং রিলেটেড যে পেপার গুলো আছে সেই পেপার গুলো আপনাকে এখানে শো করতে থাকবে। সো আপনি যদি চান যে একদম রিসেন্ট পেপার দেখবেন, যে এত পুরনো পেপার আপনি পড়বেন না। যেমন এই পেপারটা হচ্ছে লেখা এই ২০১৫ সালের পেপার। সো আপনি চাচ্ছেন রিসেন্ট কোনো পেপার পড়তে, যেরকম এই যে ২০১৯-২০ এর পেপার। সো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন সালের পেপার গুলো বেশি প্রেফার করছেন। সো আমি যদি সিন্স 2018 দেই, তাহলে আমাকে এখন যতগুলো সাজেস্ট করবে সব 2018 থেকে শুরু করে এরপরে পাবলিশড হয়েছে এরকম পেপার। সো এখন আপনি কি করলেন? এখান থেকে যেকোনো একটা পেপারকে আপনি চুজ করবেন। সো আপনি সেই পেপারটা ডাউনলোড করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের পেপারের ডান পাশে আমরা দেখব পিডিএফ লেখা আছে। সো এই পিডিএফ লেখাটার মানে হচ্ছে এই পেপারটাকে আপনার আর পে করা লাগবে না। আপনি হচ্ছে সরাসরি এইখান থেকে আপনি পেপারটাকে ডাউনলোড করে পড়তে পারবেন। তো আমরা যদি এখন এইখান থেকে রাইট ক্লিক করি,
তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পেপারটা এখানে আপনার ডাউনলোড হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেপারটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমরা এটাকে এখন অ্যাক্সেস করতে পারছি। তো এরপরে আমরা যদি হচ্ছে এই কিছু পেপার থাকবে যেগুলোর পাশে আসলে এইভাবে পিডিএফ লেখা থাকবে না। ধরে নিলাম আমরা এরকম একটা পেপার পেয়েছি যার পাশে হচ্ছে কোনো রকমের পিডিএফ লেখা নেই। তার মানে এই পেপারটাকে আমরা আর ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো না। সো এর জন্য বিভিন্ন রকমের পাইরেটেড মেথড আছে। সেই মেথড গুলো নিয়ে আমি আজকে কথা বলব না। এগুলো আমার হচ্ছে অলরেডি ব্লগে লেখা আছে। সো আপনারা যদি চান তাহলে সেই ব্লগটা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ব্লগের লিংক দিয়ে দিব। তো আমরা Google Scholar থেকে পেপার নামানোর পর এর পরের কাজটা হচ্ছে এই ধরনের যে ২০-২৫ টা পেপার আমরা ডাউনলোড করে ফেলবো। সেই ২০-২৫ টা পেপারের আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অংশটুকু পড়ে ফেলবো। সেইগুলোর অ্যাবস্ট্রাক্ট পড়ার পর আমার কাজ হচ্ছে যে পেপারগুলো বা যেই পেপারগুলো আমার ভালো লেগেছে সেগুলোর আমি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ও পড়ে ফেলবো। সো আমি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পড়ে ফেলা মানে হচ্ছে একটা পেপারের ওভারভিউ, মোটিভেশন, অবজেক্টিভ এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাওয়া। এবং যেহেতু আপনি সেগুলোর অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন ও পড়েছেন, তার মানে হচ্ছে আপনি মোটামুটি পেপারটার সামারি সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে। সো সেখান থেকে আপনার কি করতে হবে? আরো ৫ টা পেপার সিলেক্ট করতে হবে যেটাকে আমরা আরো ইন ডিটেইল পড়বো। অর্থাৎ সেটার আমরা প্রপোজড মেথড পড়বো, রেজাল্ট এনালাইসিস পড়বো এবং ডিসকাশন সেকশনটা পড়ে ফেলবো। সো প্রপোজড মেথডটা আপনার হচ্ছে অনেক ইকুয়েশন থাকতে পারে। যে ইকুয়েশন গুলো হয়তোবা ইনিশিয়ালি আমরা বুঝবো না। সো ওটা দরকার নেই। আমরা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য যে সে আসলে কি কাজ করতে চেয়েছে সেটার জন্য একবার পড়ে ফেলবো এবং রেজাল্ট সে কি ধরনের পেয়েছে এবং ফাইনালি সে আসলে ওখান থেকে কি সিগনিফিক্যান্ট রেজাল্ট পেয়েছে সেই জিনিসগুলো আমরা বের করে ফেলবো। সো মোটামুটি আমরা ৫ টা পেপার পড়ে ফেলবো যেটা হচ্ছে গিয়ে একদম আমরা মানে ইন ডিটেইল আমরা সেই পেপারটা সম্পর্কে জানবো। সো এই পেপার গুলো পড়ার পরে আপনার কাজ হচ্ছে 3rd স্টেপে চলে যাওয়া যেখানে আমরা হচ্ছে পেপার গুলোর একটা সামারি তৈরি করব। এই পেপারের সামারি তৈরি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর সামারি তৈরি করি, আমরা হচ্ছে সেটা সম্পর্কে তখন আমার সামারিটা পড়ে ফেললেই হবে। আপনার আর পুরো পেপারটা পড়া লাগবে না। সো আপনি যখন নেক্সট টাইম এই পেপারটার রেফারেন্স ব্যবহার করবেন বা এই পেপারটা আপনার পড়া লাগতে পারে, আপনার পুরো পেপার না পড়ে শুধুমাত্র এই সামারিটা পড়লেই চলবে। তো এই সামারির মধ্যে আমার কি থাকতে পারে? ১ম এ আপনি রাখবেন হচ্ছে প্রবলেম ডেফিনিশন অর্থাৎ সে কি ধরনের প্রবলেম নিয়ে কাজ করেছে সেটা। ধরে নিলাম যে আমি মেশিন লার্নিং এর মাধ্যমে হার্ট ডিজিজ প্রেডিক্ট করতে চেয়েছি। সো আপনি লিখবেন যে অথর সেখানে মেশিন লার্নিং এর মাধ্যমে হার্ট ডিজিজ প্রেডিক্ট করতে চেয়েছে। সেটাই হচ্ছে আমার এই প্রবলেমের ডেফিনিশন। এরপরে হচ্ছে এই প্রবলেমটা সলভ করার পিছনে মোটিভেশন কি ছিল? যেমন আমরা তখন বলতে পারি বা পেপারে অথররা হয়তোবা বলে এসেছে যে, "আমার এই পেপারটা আমরা সলভ করতে চেয়েছি কারণ হচ্ছে অনেক রুগী আছে যারা হচ্ছে হার্ট ডিজিজ এ আক্রান্ত। যার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। সো আমরা এই ধরনের প্রবলেমটা নিয়ে কাজ করতে চাই।" সো এরপরের স্টেপে আসবে যে তাহলে কেন এই প্রবলেমটা সলভ করা জরুরি? সো এটার ইম্পোর্টেন্স টার জন্য ধরেন আমরা লিখতে পারি বা অথর হয়তোবা লিখে আসছে যে এইটা আমার সলভ করা জরুরি। কারণ আমরা যদি এটাকে সলভ করতে পারি তাহলে আমার মানুষের হার্ট ডিজিজ এর রেট কমে আসবে, মানুষের ডেথ রেট কমে আসবে। সো এই জিনিসটা কমানোর জন্য আমরা হচ্ছে এই ধরনের প্রবলেমকে সলভ করতে পারি। সো এই জিনিসগুলো আমার হচ্ছে পেপার থেকে খুঁজে বের করে আনতে হবে যে আমার পেপারের প্রবলেমটা কি ছিল? মোটিভেশন কি ছিল, ইম্পোর্টেন্স টা কি? এই জিনিসগুলো আমরা পেপারের মধ্যে থেকে খুঁজে বের করে সামারি আকারে ১-২ লাইন করে লিখে ফেলবো। এরপরে আসতে পারে যে আপনার এই পেপারে যে অথররা কাজ করেছে, কাজ করার সময় সে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে। যেমন ধরেন অথর এরকম একটা প্রবলেম ফেস করতে পারে যে তারা এনাফ ডেটা সেট পায় নাই পেশেন্টদের। যে কারণে তাদের হচ্ছে গিয়ে নিজে থেকে ডেটা সেট ক্রিয়েট করা লাগছে বা কালেক্ট করা লাগছে। সো এই ধরনের একটা চ্যালেঞ্জ সে ফেস করতে পারে। এরপরে চলে আসবে হচ্ছে অথরের নিজস্ব কন্ট্রিবিউশন কি? সো অথরদের কন্ট্রিবিউশন এখানে এটা হতে পারে যে সে নিজে থেকে একটা ডেটা সেট তৈরি করেছে, সে নিজে একটা অ্যালগরিদম ডেভেলপ করেছে। সো আমার অথরের নিজস্ব কন্ট্রিবিউশন কি ছিল সেটাও আমরা লিখে ফেলবো। এরপরে চলে আসবে যে অথর কি স্টেপে তার মেথডটাকে ইভালুয়েট করেছে বা ভ্যালিডেট করেছে। সো এটার জন্য হতে পারে যে সে হচ্ছে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে টেস্ট করেছে। কিংবা হচ্ছে সে সরাসরি ল্যাবে গিয়ে টেস্ট করেছে। সো সে কিভাবে টেস্ট করেছে সেই জিনিসটা থাকবে হচ্ছে আমার এইখানে।
এবং এরপরে ফাইনালি আসবে হচ্ছে লিমিটেশন, যে কি ধরনের জিনিস সে আসলে সলভ করতে পারে নাই। সে ট্রাই করেছে কিন্তু সলভ করতে পারে নাই, কিংবা সেটা ফিউচারের জন্য রেখে দিয়েছে যে সেটা এটা পরবর্তীতে সলভ করতে চায়। সো এই হলো আমার মোটামুটি ৭ টা পয়েন্ট, যে ৭ টা পয়েন্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা পুরো পেপারকে সামারি করে ফেলবো। সো এরকম আপনি যদি ৫ টা পেপার সিলেক্ট করেন, আপনার হাতে কিন্তু ৫ টা পেপারের সামারি আছে। এরপরের কাজ হচ্ছে আপনার শুরু হবে এই লিমিটেশন থেকে, যে লাস্টের আমার যে সামারি গুলোর লিমিটেশন ছিল, তার মধ্যে যেকোনো একটা লিমিটেশনকে আপনি পিক করবেন। যে আমি এখান থেকে কাজ করা শুরু করতে চাই। সো এরপর আমরা কি করব? Google Scholar এ গিয়ে সেই পেপারটার সাইটেশন খুঁজে বের করব। যে ওই পেপারটাকে আর কারা সাইট করেছে। এরপরে আমরা সেই সাইটেড পেপার গুলো একটুখানি ওভারভিউ পড়ে ফেলব। সো আমরা এখন সাইটেড পেপার গুলো কিভাবে খুঁজে বের করতে পারি সেটা দেখে আসি। তো আমরা ধরে নিচ্ছি যে আপনি এই পেপারটার লিমিটেশন খুঁজে বের করেছেন। এখন এটা নিয়ে আমরা ফার্দার কাজ করতে চাই। সো আপনি দেখবেন প্রতিটা পেপারের শেষে এখানে ছোট করে লেখা আছে সাইটেড বাই, অর্থাৎ এই পেপারটাকে আর কারা সাইট করেছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই পেপারকে আর কারা সিলেক্ট করেছে বা আর কারা সাইট করেছে, তাদের পেপারে রেফারেন্স হিসেবে ইউজ করেছে। সো আমরা এবার সেই পেপার গুলোকে পড়ে ফেলবো। সো সেই পেপার গুলোকে আমরা পড়ে ফেলার পরে আমার কাজ কি হবে? সো এরপরে আমার কাজ শুরু হবে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আমাদের মেথডটা সিলেক্ট করব। সো ধরেন আপনি যখন এই সামারি গুলা পড়েছেন, আপনি লিমিটেশন সিলেক্ট করেছেন। পড়ার সময় হয়তো আপনি মনে ভেবেছেন যে আচ্ছা ঠিক আছে, এই পেপারটার অ্যাকুরেসি হচ্ছে 70%, আমি দেখি এটাকে 80% করা যায় কিনা। সো এই ২-৩ টা মেথড অন্য পেপারে ইউজ করেছে অন্যভাবে, আমি দেখি এটাকে এভাবে ইউজ করা যায় কিনা। সো এখন আপনার কাজ হচ্ছে আপনি কোন মেথডে প্রবলেমটাকে সলভ করবেন সেটা সিলেক্ট করা। সো সেটার জন্য আমরা কি করব? আমরা যে সাইটেড পেপার গুলো পড়লাম, সেই সাইটেড পেপার গুলো কি আমার ওই লিমিটেশনটাকে সলভ করতে পেরেছে কিনা? যদি তারা সলভ করতে না পারে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আপনি যেটা চিন্তা করেছেন সেটা এপ্লাই করে ফেলবেন। আর যদি তারা অলরেডি সলভ করে ফেলে, ধরেন আপনি চিন্তা করেছেন যে আচ্ছা এটা 70% ছিল, কেউ 80% আনতে পেরেছে কিনা আমি দেখি। কিন্তু আপনি দেখলেন যে পেপার পড়তে গিয়ে অলরেডি 80% দিয়ে তারা সলভ করে ফেলেছে। তার মানে আপনি এখন সেই ওয়েতে আসলে সলভ করতে পারছেন না। সো আপনাকে তার থেকে বেটার কিছু করতে হবে। সো সেইজন্য আপনি কি করবেন? যে আপনি দেখবেন যে আপনার সলিউশন প্রসেসটা এবং তাদের সলিউশন প্রসেসটা, অর্থাৎ আপনি চিন্তা করেছেন যেভাবে এবং তারা চিন্তা করেছে যেভাবে, সেটা কি সেইম কিনা? যদি সেম হয়ে যায়, যেমন ধরেন ওরা চিন্তা করলো যে ওরা র‍্যান্ডম ফরেস্ট দিয়ে সলভ করবে। আপনিও মনে ভাবলেন আচ্ছা আমিও র‍্যান্ডম ফরেস্ট ট্রাই করে দেখি। সো যদি এরকম কেস হয়ে যায় যে আমাদের ২ টারই মেথড সেম, তখন আমরা আসলে আর র‍্যান্ডম ফরেস্ট ইউজ করতে পারব না, বা করলেও আমাকে তখন মডিফাই করে সেটাকে ব্যবহার করতে হবে। সো আমরা কি করব? অন্য আরেকটা মেথডকে খুঁজে বের করব। আর যদি এমন হয় যে না আপনি হচ্ছে গিয়ে এই সলিউশন প্রসেসটা যেটা বের করেছেন সেটা ওদের থেকে ডিফারেন্ট, তাহলে আমরা কি করব? আমাদের মেথডটা সলভ করব এবং সলভ করে আমরা দেখব কম্পেয়ার করে যে আমাদের মেথডটা বেটার কিনা। সো এরপরে আমার কাজটা হচ্ছে যে আমার মেথডটা যে আমি সিলেক্ট করলাম সেই মেথডটাকে ফাইনালাইজ করব। ফাইনালাইজ করার জন্য আমার যেটা করতে হবে যে আমি যেই মেথড চয়েস করেছি সেই মেথডটাকে আমি এক্সপেরিমেন্টালি প্রুভ করার চেষ্টা করব। সো আমি সেটার এক্সপেরিমেন্ট করলাম। করার পরে আমি অন্যান্য কাজের সাথে সেটাকে কম্পেয়ার করলাম। সো আমার এক্সপেরিমেন্ট করার পরে আমি দেখলাম যে আচ্ছা আগে ওদের কাজে আসছে 70%, আমার আসলো 69%। সো আমার রেজাল্ট বেটার আসে নাই। সো আমি আবার একটু বেটার করার চেষ্টা করলাম। আমি আবার এক্সপেরিমেন্ট করলাম। আমি দেখলাম যে আমার রেজাল্ট এবার হচ্ছে 72 আসছে বা 75 আসছে। সো আমার রেজাল্ট অন্যদের কাজের থেকে বেটার আসছে। যখন আমি দেখব আমার অন্যদের কাজের থেকে আমার রেজাল্টটা বেটার আসছে, তখন আমি আমার এই মেথডটাকে ফাইনালাইজ করব যে হ্যাঁ, আমি যদি এই স্টেপ নিয়ে কাজ করি, তাহলে আমার রেজাল্ট বেটার আসবে। সো আমাদের কাজ হচ্ছে 6th স্টেপ শেষ। আমরা একটা মেথড ফাইনালাইজ করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে সেইটাকে ইমপ্লিমেন্টেশন করা, বা আমি হচ্ছে পেপারে ইমপ্লিমেন্টেশন করা, অর্থাৎ পেপারে লিখে ফেলা। সো এর জন্য আমার ১ম এ যেটা করতে হবে যে আমরা আগে একটা ছবি এঁকে ফেলবো। অর্থাৎ পুরো সিস্টেমটা আমার কেমন দেখতে, আমার মডেলটাকে আমি ডিজাইন করে ফেলবো বা আমি আমার আর্কিটেকচারটা তৈরি করে ফেলবো। যেমন ধরেন যদি মেশিন লার্নিং এর ক্ষেত্রে বলি যে আমরা ১ম এ ডেটা সেট কালেক্ট করি। তারপরে ডেটা গুলোকে প্রসেস করি। তারপরে সেটাকে হচ্ছে স্প্লিট করে আমরা ট্রেইন করি, টেস্ট করি। সো আমরা সেরকম একটা ছবি এঁকে ফেলবো। আঁকার পরে আমার ছবিতে যে প্রতিটা স্টেপ ছিল,
সেই প্রতিটা স্টেপকে আমি এক্সপ্লেইন করব হচ্ছে এই প্রপোজড মেথডের মধ্যে। সো আমি হচ্ছে সেটাকে এখানে এক্সপ্লেইন করলাম। করার পরে আমার কাজ হচ্ছে যে আমি এক্সপেরিমেন্ট যেটা আমি হচ্ছে করে এসেছি আগেই, সেই এক্সপেরিমেন্টটাকে এখানে সুন্দর করে গুছিয়ে লিখব যে আমি এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি কি অ্যালগরিদম ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি, যেটা ইউজ করার ফলে আমার রেজাল্ট কি আসছে, সেটা চলে যাবে আমার রেজাল্ট এনালাইসিস সেকশনে। সো আমি এখানে এসে লিখব যে আমি আসলে কোন এক্সপেরিমেন্টটা কিভাবে করেছি যার জন্য আমার রেজাল্ট এসেছে এরকম। সো সেই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করব হচ্ছে এই রেজাল্ট এনালাইসিস সেকশনে। সো এখন কি হলো? এই পর্যন্ত আমরা যেই কাজগুলো করেছি সেগুলো আসলে আমরা এতক্ষণ এই যে ৬ টা স্টেপে যে কাজ করলাম, সেই ৬ টা স্টেপেই কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলেছি। সো এরপরে হচ্ছে আমার পেপারটাকে সুন্দর করে সাজাতে হবে এবং সেইজন্য আমার পেপারে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে একটা ইন্ট্রোডাকশন সেকশন, অ্যাবস্ট্রাক্ট, কনক্লুশন, রিলেটেড ওয়ার্কস। সো এখন আমরা কি করব? ইন্ট্রোডাকশন লিখে ফেলবো। সো ইন্ট্রোডাকশন এর মধ্যে কি থাকবে? আপনার প্রবলেমটা সম্পর্কে একটু ওভারভিউ থাকবে যে দেশে আসলে কতজনের হার্ট ডিজিজ হচ্ছে, কেন হচ্ছে, এই ধরনের কথাবার্তাগুলো থাকবে। এটার মোটিভেশনটা আপনি কেন সলভ করতে চাচ্ছেন? কেন এই প্রবলেমটা সলভ করা জরুরি? ইম্পোর্টেন্সটা কি? এবং আমার এই কাজের অবজেক্টিভ গুলা কি? অর্থাৎ আমি এই এক্সপেরিমেন্ট করে কি জিনিস অ্যাচিভ করতে পেরেছি। সো এই সবকিছু মিলে আমি একটা ইন্ট্রোডাকশন তৈরি করে ফেলবো। এরপরে আমরা ওই যে ৫ টা পেপারকে সামারি করেছি বা ৫ টা পেপার সামারি করতে গিয়ে আরো হয়তোবা আপনার ৬-৭ টাও করা লাগতে পারে। সো ওই সবগুলো পেপারকে আমরা নিয়ে আসবো এই রিলেটেড ওয়ার্ক সেকশনে। সো এই সেকশনের মধ্যে আমরা আসলে অন্যরা কি ধরনের কাজ করেছে সেই কাজটাকে এখানে এক্সপ্লেইন করব। সো প্রত্যেকটা পেপারের জন্য আপনি চেষ্টা করবেন এট লিস্ট ২-৩ লাইন করে লিখতে যাতে সুন্দর একটা প্যারা তৈরি হয় এবং শেষে আমরা লিখব যে কেন অন্য পেপারের এই লিমিটেশন গুলা আমরা সলভ করেছি। সো এই গেল আমার মোটামুটি রিলেটেড ওয়ার্কস। এরপরে অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন আসবে, যা হচ্ছে আমার এই ব্যাপারে সামারি। সো বেসিক্যালি আমার যেটা মনে হয় যে অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন এ আমরা সেম কথাই লিখি। শুধু অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে যেটা আসে এক্সট্রা সেটা হচ্ছে আমার প্রবলেমের ওভারভিউ। সো আমরা ওভারভিউটা একটুখানি লিখি ২-১ লাইনে। তারপরে আমরা কি কাজ করেছি, আমার মেথড কি ছিল, আমার রেজাল্ট কি আসছে এবং ফাইনালি আমার ফিউচার ওয়ার্ক কি, এই জিনিসটা আমরা অ্যাবস্ট্রাক্ট এ লিখি। সো কনক্লুশন এর ক্ষেত্রেও সেম জিনিস লিখি। শুধুমাত্র আমার ওভারভিউটা বাদ যায়। কনক্লুশন এ আমরা শুরু করি যে আমরা এই মেথডটা প্রপোজ করেছি। এই মেথড থেকে আমরা এরকম রেজাল্ট পেয়েছি এবং ফিউচারে আমরা এই কাজ করতে চাই। সো মোটামুটি এইভাবে করে আমরা হচ্ছে আমাদের পেপারটা তৈরি করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে 7 স্টেপের নাম আমি পেপার রাইটিং না দিয়ে কেন ড্রাফট রাইটিং দিলাম? কারণ হচ্ছে এই পেপার রাইটিং এর ক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা জিনিস বারবার মডিফিকেশন করা লাগছে। সো এইজন্য আমরা এটার নাম দিয়েছি ড্রাফট। যেহেতু আমার এখনো পেপারটা ফাইনালাইজ হয়নি। যখন আপনার এই সবকিছু লেখা শেষ, এরপরে আপনি একটা কনফারেন্স বা জার্নাল চুজ করবেন, যেটাতে আপনি সাবমিট করতে চান এবং সেইটা অনুযায়ী আপনি হচ্ছে পেপারটাকে আরেকটু স্ট্রাকচারে গুছাবেন। তখন আমরা সেই জিনিসটাকে বলতে পারি আমার ফাইনাল পেপার। সো কিভাবে আমরা জার্নাল বা কনফারেন্সে পেপার দিব এবং কোন ধরনের জার্নাল বা কনফারেন্সে পেপার দেওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডিসকাস করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।